ন্যাশনাল প্রেসিডেন্ট বলেছিলেন যে ওনাদের সঙ্গে মিট করে একটা ছোট্ট মিটিং করতে। আমি যেহেতু আজকে হুল দিবস ছিল এবং দেবরাতে কন্যা সুরক্ষা যাত্রা ছিল, দুটো অ্যাটেন্ড করে আমি ওনাদের সঙ্গে এখানে মিট করছি। আমাদের যিনি জিএস ছিলেন এমএলএ অগ্নিমিত্রা পাল মহোদয়া, তিনি ফিক্সড করে দিয়েছিলেন মিটিংটা। আমরা একটা 20-25 মিনিটের একটা মিটিং করলাম। তাতে আমি বেশ কিছু পয়েন্ট বলেছি যেগুলো আপনাদের বলার বিষয় নয়, পাবলিকলি যেটা আমি বলতে পারি। আমি ওনাদের বলেছি যে আপনাদের ন্যাশনাল বিজেপি পাঠিয়েছে, ন্যাশনাল বিজেপি এবং এনডিএ ভারত সরকার চালাচ্ছে। এরা শুধু বিজেপির লোকেদেরকে, বিজেপির ওয়ার্কার্সদেরকে অত্যাচার করছে তা নয়, পুলিশ এবং মমতার লোকজন মিলে এদের দুটো টার্গেট পয়েন্ট হয়েছে এখন। একটা হচ্ছে মহিলা, কন্যা থেকে মা পর্যন্ত, আর সেকেন্ড টার্গেট হচ্ছে হিন্দু। এবং যতগুলো সাংবিধানিক বডি পশ্চিমবঙ্গে এসেছে, বিজেপি তো আছেই, বিজেপিটা তো পলিটিক্যাল টিম, যতগুলো সাংবিধানিক বডি এসেছে লাইক এনএচআরসি, মহিলা কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, মাইনরিটি কমিশন, এরা প্রত্যেককে ইগনোর করেছে। এমনকি আমি বলেছি অর্জুন সিং মহোদয়কে যখন অজয় ঠাকুর, অমরনাথরা ফিজিক্যালি ম্যানহ্যান্ডেল করে, সেখানে প্রিভিলেজ কমিটির নোটিশে পর্যন্ত এসপিরা যায়নি, আইপিএসরা যায়নি। এবারে সেম ইনসিডেন্ট ঘটিয়েছে সুকান্ত মজুমদারের উপর। তিনি নট অনলি এমপি, তিনি একজন এমওএস। তিনিও প্রিভিলেজ কমিটিতে কমপ্লেন করেছেন। এই বিষয়গুলো দেখা দরকার। এদের ঔদ্ধত্যটা যেখানে গেছে, এরা পার্লামেন্টারি সিস্টেমকে মানে না, এরা সাংবিধানিক বডিগুলোকে মানে না। 2021 সাল থেকে আজ অব্দি যতগুলো রেকমেন্ডেশন মহিলা কমিশন, এনএচআরসি দিয়েছে, কোনো রেকমেন্ডেশন এরা অ্যাকসেপ্ট করে না, উত্তর দেয় না। এই যে কেস্টর কেসে সেকশন অ্যাড করতে বলা, তারপরে ওখানকার এসপিকে তলব করা, এবং যা যা রেকমেন্ডেশন দিয়েছে কোনো রেকমেন্ডেশন এরা মানে না। এসসি এসটিদের ক্ষেত্রে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে 4 বছরে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও ডিএমদেরকে একটাও ইনস্ট্যান্ট নেই, এক্সিকিউশন করেছে, ইমপ্লিমেন্ট করেছে। এরা ভারত সরকারের সংবিধান, ভারতবর্ষের সংবিধানকে মানে না। আমি বলেছি আপনারা এই বিষয়ে থ্রু আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট সরকারকেও এই বিষয়টা জানা দরকার রয়েছে এবং সামনে আনা দরকার, এদের শিক্ষা দেওয়া দরকার আছে। এক্ষেত্রে কি করতে পারে, মানে এক্ষেত্রে আইন শৃঙ্খলা বা রেকমেন্ডেশন না মানলে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে। আমার নিজের ধারণা এটা, আমি অনেকদিন ধরে ল মেকার, আমার নিজের ধারণা তাদের সংশ্লিষ্ট যে সাংবিধানিক বডি রয়েছে সেখান থেকে অনুমতি নিয়ে তারা এটা করতে পারে। অর্থাৎ তাদের একটা শিক্ষা আইনের মধ্যে দিতে হবে। সব রাজ্যে যে দলেরই সরকার থাকুক, এই সাংবিধানিক বডিকে তারা তাদের রেকমেন্ডেশন মানতে বাধ্য। যদি না মানে তার যথাযথ কারণ তাদেরকে দিয়ে স্যাটিসফাইড করতে বাধ্য। এই একটা মাত্র স্টেট যেহেতু একজন চালায়, বাকি সব ল্যাম্পপোস্ট। তিনি সংবিধান, তিনি এখানকার প্রধানমন্ত্রী, তিনি এখানকার মুখ্যমন্ত্রী, তিনি জুডিশিয়ারি, তিনি বিধানসভা, তিনি লোকসভা। তিনি আলাদা পতাকা বের করেছেন পশ্চিমবঙ্গে, তিনি আলাদা গান বের করেছেন পশ্চিমবঙ্গে, তিনি বাংলাদেশের ব্যাপারে কথা বলেন, তিনি এর আগে পুলওয়ামা ইনসিডেন্টে এভিডেন্স চান, সিঁদুর কেন নাম দেওয়া হয়েছে প্রশ্ন করেন, তিনি বিএসএফকে দেশবিরোধী বলেন, বিএসএফ দেখলে হাতা খুন্তি নিয়ে মেয়েদের বেরোতে বলেন, সিআরপিএফকে বিজেপির উইংস বলেন, সিবিআই, ইডি, এনআইএ এর বিরুদ্ধে, আইটির বিরুদ্ধে বিধানসভায় মোশন আনেন। উঠতে বসতে প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখে যা আসে সেই একই ভাষায় কথাবার্তা বলেন। অতএব ইনাকে সংবিধানের মধ্যে থেকে সবক শিখানোর, শিক্ষা দেওয়ার সময় এসেছে। আমি এটা হাই লেভেল টিম, এবং এখানে যারা আছেন এসছিলেন 4 জন, তারা কেউ এক্স সিএম, কেউ এক্স সেন্ট্রাল মিনিস্টার, কেউ এক্স আইপিএস। দে আর ভেরি ভেটারেন, এক্সপিরিয়েন্স পাবলিক ফিল্ডে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে।
আমি এদের বলেছি, এরা জানে আমি আমার যে পয়েন্টসগুলো ছিল, স্পেশালি 3টে পয়েন্টস, যেটা একটা পয়েন্ট আমি মিডিয়া বলবো না, বাকি 2টো পয়েন্ট আপনাদের কাছে বললাম, যে পার্লামেন্টকে মানে না, আমাদের এখানে অপোজিশন মানে বিজেপির এমপিরা নট সেফ। এর আগে অর্জুন সিং এর সঙ্গে ঘটেছে, এবারে সুকান্ত মজুমদারের সঙ্গে ঘটিয়েছে। এবং আমি এমএলএদের কথা বলিনি, যেহেতু এটা পার্লামেন্টের সাবজেক্ট নয়, অ্যাসেম্বলির সাবজেক্ট। ওখানে তো একটা দলদাস স্পিকার আছে, বলে লাভ নেই, 8 মাস এভাবেই চলবে, সেটা আমরা জানি। আর সেকেন্ড থিং আমি বলেছি যে কোনো সাংবিধানিক বডিকে মানে না, এবং ধুলিয়ান শামশেরগঞ্জের সময় হিন্দু পলায়নের ক্ষেত্রেও মহিলা কমিশনের যে রেকমেন্ডেশন ছিল, কোনো রেকমেন্ডেশন এরা মানেনি। অভয়ের ক্ষেত্রে যে রেকমেন্ডেশন ছিল, রেকমেন্ডেশন না, অ্যাডভাইস এবং প্রপার একদম বলা যেতে পারে প্রপোজাল, ডাইরেকশন টাইপের, এরা সেটা মানেনি। এদের এবারে শিক্ষা দেওয়ার সময় এসেছে মমতা ব্যানার্জিকে, যে সংসদীয় ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা, বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধান শেষ কথা বলে, মমতা শেষ সন্দেশখালীতে 2019 সালের 6ই জুন, ডেট অফ অকারেন্স 6ই জুন 2019-এ 3 জন ভারতীয় জনতা পার্টির কর্মীকে খুন করে লাশ লোপাট করা হয়েছিল। প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল। এবং এরপরে যথারীতি বিভিন্ন আদালত হয়েছে, এবং আদালতের নির্দেশে সিআইডি ইনভেস্টিগেশন হয়েছিল। 2টো এফআইআর হয়। একটা এফআইআর করেছিলেন সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, পদ্মা মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। 2টো মামলাতেই মূল আসামি ছিলেন শাহজাহান শেখ। একটাতে 28 জন আসামি ছিলেন, আরেকটাতে 24 জন আসামি ছিলেন। একটা মামলা সিআইডি তদন্ত হওয়ার পরে নাজাট পুলিশ স্টেশন, কেস নম্বর 142, 2019, সেই কেসে তারা চার্জশিট দেয়, এবং চার্জশিট থেকে শাহজাহান শেখ সহ যারা প্রায় কার্যত সমস্ত অ্যাকিউজডকে, মোট 25 ওয়ার নেমড ইন দি এফআইআর, তাদের নামে একজনের নামেও চার্জশিট দেওয়া হয়নি। প্রাইম অ্যাকিউজড শাহজাহান শেখ, তার নামেও চার্জশিট দেওয়া হয়নি। এবং আরেকটি মামলা যেটা সিআইডি নিয়েছিল, পদ্মা মণ্ডল, এই মামলা, এখানেও শাহজাহান শেখ তিনি মূল অ্যাকিউজ ছিলেন। এই মামলার চার্জশিট জমা করা হয় 2022 সালে। 2022 সালে এই চার্জশিট জমা করা হয়, এবং সেখানেও যারা অ্যাকিউজ ছিলেন মোট 28 জন, তার মধ্যে একেবারে 2টো নামে, একটা হচ্ছে মঈনুদ্দিন মোল্লা, নিকনেম মাজেদ, মইজুদ্দিন মোল্লা অ্যান্ড জাভেদ আলী মোল্লা, এদের নামে চার্জশিট দিয়ে দেয়, পরে আবার বেলও দিয়ে দেওয়া হয়। আমরা আজকে সুপ্রিয়া মণ্ডল গায়েন এবং পদ্মা মণ্ডল, তারা একটি রিট ফাইল করলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে এই মামলাতে, এবং 2টি চার্জশিটকে চ্যালেঞ্জ করে তারা যাতে এই মামলা সিবিআই বা এনআইএ কে হস্তান্তর করা যায় বা সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া যায়, তার জন্য এই চার্জশিট দুটোকে চ্যালেঞ্জ করে ঘটনার পর থেকে সন্দেশখালী থেকে 100 কিলোমিটার দূরে 2 পুত্র নিয়ে লুকিয়ে আছে। জায়গাটার নাম আমি পাবলিকলি করলাম না।
এবং তাদের দুজনের নিরাপত্তার স্বার্থে তাদের দুজনকে আপনাদের সামনে অ্যাপিয়ারও করলাম না। তাদেরকে আমি সেফলি তাদেরকে সেফ প্লেসে পাঠানোর ব্যবস্থা করলাম। এই দুই সাহসী মহিলা তারা আমাকে বিরোধী দলনেতা হিসেবে নিরাপত্তা চেয়েছেন। আমি সীমিত ক্ষমতার মধ্যে তাদের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে তাদেরকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছি। দুটি পরিবারের 9 জন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা যতদিন তারা মনে করবেন তারা সেফ হাউসে আমার তত্ত্বাবধানে থাকবেন। এবং আমরা এই মামলাটার জন্য কলকাতা হাইকোর্টের বিশিষ্ট যারা ক্রিমিনাল লয়ার্স আছেন তাদেরকে অনুরোধ করেছি তারা লড়বেন। প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট থেকেও আমরা সিনিয়রদের আনব এবং মহামান্য বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আশা করব এই জঙ্গি